রিসেন্টলি বাংলাদেশের যে ইলেকশন হয় সেই ইলেকশনটা কিন্তু ভারতের পক্ষে একটা শঙ্কার কারণ। কেন কনসার্ন? তার কারণ হচ্ছে এই বাংলাদেশের ইলেকশনে যেটা আউটকাম, সেখানে কিন্তু বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা কিন্তু খালেদা জিয়ার পার্টি নামে পরিচিত, সেই খালেদা জিয়ার পার্টি মানে বিএনপি, তারা কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে, আর প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে কিন্তু জামাতি ইসলামী টেরোরিস্ট সংগঠন। যেই জামাতি ইসলামী টেরোরিস্ট সংগঠনের সদস্যরা ভারতের বুকে বহুবার টেরোরিস্ট অ্যাটাক করেছে এবং ভারতের কাছে কিন্তু এর প্রমাণও রয়েছে। তাহলে এখন এই টেরোরিস্ট সংগঠন তারা কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে। বাংলাদেশের টোটাল 300খানা সিটের জন্য ইলেকশন হয়, সেখানে কিন্তু বিএনপি মানে খালেদা জিয়ার যে পার্টি, উনি মারা গেছেন রিসেন্টলি, তো ওনার পরবর্তীকালে, ওনার মৃত্যুর পরবর্তীকালে ওনার ছেলে তারিক-ই-রহমান তিনি কিন্তু লিড নেয় ওই বিএনপি পার্টির, এবং তিনি বর্তমানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তো এই বিএনপি পার্টি কিন্তু 300খানা সিটের মধ্যে 209খানা সিট কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ একাই কিন্তু সরকার গঠন করতে পারবে। এবার আসি এই বিএনপি যে পার্টিটা, সেই বিএনপি পার্টিটার সংক্ষিপ্ত হিস্ট্রিটা বলি, তাহলে তোমরা ডিটেলসটা বুঝতে পারবে কেন এটা কনসার্ন। এই বিএনপি পার্টি 1978 সালে গঠন করা হচ্ছে কিন্তু একজন মেজর জেনারেল বাংলাদেশের সেই সময়কালীন, তার নাম হচ্ছে জিয়াউর রহমান। আর এই জিয়াউর রহমান কিন্তু 1978 সালে বিএনপিটা গঠন করে, মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি গঠন করে। আর এই জিয়াউর রহমান, তারই স্ত্রী হচ্ছে কিন্তু খালেদা জিয়া। আর এই জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, পরবর্তীকালে এই বিএনপি যে পার্টিটা, সেই সম্পূর্ণ পার্টিটাকে লিড করে কিন্তু খালেদা জিয়া। আর খালেদা জিয়ার রিসেন্টলি কিন্তু তিনি মারা যান। তো এই খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তীকালে তার ছেলে মানে তারিক-ই-রহমান কিন্তু এই সম্পূর্ণ পার্টিটাকে কিন্তু এখন উনি লিড করছেন। আর যেটা এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতরণের পর কিন্তু প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু সরকার গঠন করতে চলেছে। মানে 300খানা সিটের মধ্যে 209খানাই কিন্তু এই বিএনপি পার্টিটা পায়। 2001 সালে আর 2006 সালে কিন্তু এই বিএনপি আর জামাতি ইসলামী এরা কিন্তু একটা জোট সরকার গঠন করেছিল। আর সেই সময় কিন্তু এই দুটো পার্টি যে সরকার গঠন করেছিল, তার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু কখনোই ভালো ছিল না সেই সময়। তার কারণ হচ্ছে বিভিন্ন টেরোরিস্ট আউটফিট, তারপরে হচ্ছে তোমার নর্থ ইস্টে যারা ইনসার্জেন্ট গ্রুপ, তাদের কিন্তু বাংলাদেশের মাঠে থেকে অপারেট করতে কিন্তু এরা মদত দিত। মানে এই বিএনপি আর জামাতি ইসলামের যে মানে জোট, সেই জোট সরকার কিন্তু মদত দিত বাংলাদেশের মাটি থেকে ভারতের বুকে আঘাত করার জন্য। তো আজকে এত বছর পরে সেই পার্টিটাই কিন্তু ঘুরে ফিরে আবার বাংলাদেশের ক্ষমতায় মানে সিটে বসতে চলেছে। এখন এটাই দেখার যে তারা ভারতের সঙ্গে কতটা ভালোভাবে ডিল করে, বা ভারতের সিকিউরিটির জন্য সেটা কতটা, বাংলাদেশের যে আপকামিং গভর্নমেন্ট সেটা কতটা বেটার হয়। এবার এই খালেদা জিয়ার যে ছেলে অর্থাৎ তারিক-ই-রহমান, যিনি এখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিটে হয়তো বসতে চলেছেন, এবার তার সম্বন্ধে সংক্ষিপ্ত হিস্ট্রি সবার জেনে নেওয়া উচিত। তিনি কিন্তু 23 বছর বয়স থেকেই কিন্তু এই বিএনপি পার্টিটাকে লিড করেছিলেন, এবং তিনি পরবর্তীকালে কিন্তু বিভিন্ন কারাপশানের সঙ্গে জড়িত ছিলেন। আর তার নামে কিন্তু বহু কারাপশান কেস অলরেডি ছিল, তিনি কিন্তু জেলেও ঢুকেছিলেন। তো তিনি যেটা বারবার বলতে চাইছেন যে শেখ হাসিনার যে গভর্নমেন্ট, তারা কিন্তু ফলসলি মানে কেসগুলো দেওয়া হয়েছিল তাকে জেলে ঢোকানোর জন্য, কিন্তু পরবর্তীকালে তার উপর 100-র বেশি কিন্তু চার্জেস লাগে এবং তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল। এবং সে যখন জেল থেকে বেল পায়, তখন সে হুইল চেয়ারে করে লন্ডনের ট্রিটমেন্টের উদ্দেশ্যে কিন্তু রওনা দেয় বেলের মাধ্যমে, মানে বেল পেয়ে। আর সেই লন্ডন থেকে কিন্তু তিনি আর ফেরেননি, 17 বছর কিন্তু বাংলাদেশের বাইরে ছিলেন। আর আজকে যখন হাসিনা বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত হলো, তখন কিন্তু এই তারিক-ই-রহমান মানে খালেদা জিয়ার পুত্র, তিনি কিন্তু বাংলাদেশে আসেন মায়ের অসুস্থতার সময়। তো যখন খালেদা জিয়া মারা যান, তার পরবর্তীকালে কিন্তু তিনি পার্টিটাকে লিড করেন। আর পরবর্তীকালে বাংলাদেশে আসার আগে তার উপর যে চার্জেস ছিল, সেই চার্জেসগুলো কিন্তু বাংলাদেশের যে মানে ট্রাইব্যুনাল বলো, সেই ট্রাইব্যুনাল কিন্তু সমস্ত মিটিয়ে দেয়, মানে তাকে বেকসুর খালাস করে দেয়, অর্থাৎ তার বাংলাদেশে আসার সম্পূর্ণ রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো এটা একটা মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখলে দেখা যায়, যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু তার বিরুদ্ধে সমস্ত চার্জেস যেগুলো ছিল সেগুলো ভ্যালিড ছিল। আজকে শেখ হাসিনা যখন ছিল না, তখন কিন্তু তার বিরুদ্ধে যে চার্জেস সেগুলো কিন্তু অটোমেটিক ইনভ্যালিড হয়ে গেল। তো এখানে কি জুডিশিয়ারিও কি বায়াসড হয়ে গেল, বা জুডিশিয়ারিটাকেও কিন্তু নড়বড়ে করে ফেলতে পারলো কি বাংলাদেশের সেই আন্দোলন? তো এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়।
আমাদের ভারতের অনারেবল প্রধানমন্ত্রী তার মতে কিন্তু এই যে শেখ হাসিনার যে সময়কাল ছিল সেই সময়কাল কিন্তু একটা স্বর্ণ চ্যাপ্টার হিসাবে মানে স্বর্ণ যুগ হিসাবে তিনি কিন্তু বর্ণনা করেছেন। তার কারণ হচ্ছে এই যে টেরোরিস্ট আউটফিট তারপরে হচ্ছে তোমার ইনসার্জেন্ট গ্রুপ নর্থ ইস্টের তারা অনেকে কিন্তু বাংলাদেশের মাটি থেকে অপারেট করতো, আর সেইটাকে কিন্তু প্রশ্রয় দিতে হচ্ছে কিন্তু এই বিএনপি আর জামাতি ইসলামের যে জোট সরকার 2001 আর 2006 গঠন করা হয়েছিল সেই সময়। তো পরবর্তীকালে কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট এসে এই ভেতরের বাংলাদেশের মাঠে থেকে যে অর্গানাইজেশনগুলো অপারেট করতো টেরোরিস্ট সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে আর কি ষড়যন্ত্র করতো, তাদের কিন্তু ক্র্যাকডাউন করা শুরু করে, যেটা ভারতের সিকিউরিটির জন্য কিন্তু অনেক বেটার একটা কাজ করেছিল শেখ হাসিনা। আর সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেক মজবুত হয়ে গেছিলো। কিন্তু শেখ হাসিনার বিতরণের পর থেকে কিন্তু আজকে দেখা যায় যেইটা নিষিদ্ধ ছিল জামাতি ইসলাম পার্টিটা, সেই পার্টিটাকে কিন্তু ব্যান্ড নিষিদ্ধ থেকে তকমা থেকে সরিয়ে দেওয়া হয়। তার আজকে ইলেকশনে আসে আর আজকে কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। আর ভবিষ্যতে দেখা যেতে পারে তারা সরকারের রোলও প্লে করছে, কি তারা কিন্তু অত্যন্ত এক্সট্রিমিস্ট গ্রুপ। তাহলে এখন প্রশ্ন, ভারতের সিকিউরিটি কতটা সুরক্ষিত রয়েছে এই পার্টিটার ক্ষমতা আসার পর? তো এটাই এখন দেখা। বাংলাদেশের ভারতকে যেমন দরকার, ভারতেরও কিন্তু বাংলাদেশকে দরকার। তার কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের যে সাউথ ইস্ট এশিয়া তার সব থেকে বড় কিন্তু ট্রেডিং পার্টনার। বিশেষ করে টেক্সটাইল আর এনার্জি কিন্তু এক্সপোর্ট করা হয় বাংলাদেশে। এছাড়া যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা হচ্ছে আসাম, মেঘালয়, তারপরে ত্রিপুরা হয়ে বাংলাদেশের সিলেট, ঢাকা হয়ে যে চেনটা, সেই চেনটাকে কিন্তু কানেক্ট করতে চাইছে কিন্তু দিল্লি, আমাদের নিউ দিল্লি। তো যেটা বাংলাদেশ গভর্নমেন্টের কোঅপারেশন ছাড়া কিন্তু পসিবল নয়। তো বাংলাদেশের ভারতকে দরকার, ভারতেরও বাংলাদেশের দরকার। বাংলাদেশের মানুষের মনে যে ভারত বিরোধী বিদ্বেষ সেটা প্রত্যেকটা মানুষের কমানো উচিত, কারণ ভারত বাংলাদেশকে সে 1971 থেকে কিন্তু সাপোর্ট দিয়ে আসছে। আজও কিন্তু ভারত বাংলাদেশকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করে আসছে। তোমরা ভালোভাবে বাংলাদেশের প্রত্যেকটা লোক জানো, বাংলাদেশের বহু লোক কিন্তু ভারতের সাথে তারা ট্রিটমেন্ট করে। শুধু তাই নয়, ভারতের বহু সবজি থেকে পণ্য থেকে শুরু করে বহু জিনিস বাংলাদেশে। যেটা বলতে চাইছি যে ভারত আর বাংলাদেশের মানুষের মনে একে অপরের মনে যে বিদ্বেষ, হিংসা, সেটা কিন্তু কমানো উচিত। আর এই কমানোর দিকটা কিন্তু গভর্নমেন্টেরও খেয়াল রাখা উচিত যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু স্প্রেডটা, হিংসাটা ছড়ায় বেশি। বাংলাদেশে যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, যারা সাধারণ মানুষ, যারা ভ্যান টানে, যারা টোটো চালায়, অটো চালায়, তাদের মনে কিন্তু এত ভারত বিরোধী বয়ান। যারা বাংলাদেশের ইয়াং জেনারেশন বিশেষ করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত, তারা কিন্তু ইন্টারনেটে বিভিন্ন হেট স্পিচ থেকে শুরু করে মানে একটা চক্র চলছে, যারা ভারত বিরোধী বয়ানের বাজাই করে বা ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত করে, সেই টিমের চক্করে পড়ে কিন্তু একটা মানে মহল তৈরি হচ্ছে ভারত বিরোধী। তো সেই জিনিসটাকে গভর্নমেন্টের কাউন্টার করতে হবে দেশের সুরক্ষার স্বার্থে। তো দেশেরই উচিত একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এইগুলো বাড়ানো, নাকি হিংসা বাড়ানো। তো ভারত আর বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি একটাই দেশ ছিল, বিভিন্ন কারণে কিন্তু আজকে তারা দুটো দেশ হয়ে গেছে। তো প্রত্যেকের মধ্যে যে মেলবন্ধন বা মৈত্রী সেটা কিন্তু বজায় রাখা উচিত। আর সুস্থ ডেভেলপড দেশের বা উন্নয়নের দিকে দুটো দেশেই ফোকাস করা উচিত, নাকি হিংসা বা আক্রমণাত্মক হওয়া উচিত। তো তোমরা তোমাদের মূল্যবান যে বক্তব্য সেটা কিন্তু কমেন্ট সেকশনে রাখতে পারো। আর এরকমই আরেকটা ভিডিও নিয়ে আগামীতে দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো।